হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মা জব আপডেট। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি এই ভিডিওতে। সবাইকে বলবো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে, অনেক তথ্য পাওয়া যাবে। সেটা হচ্ছে আমাদের নতুন একটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 350টার মতো ফার্মাসির যে ভ্যাকেন্সি ছেড়েছে সেই বিষয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেবো। অনেকের অনেক বিষয় নিয়ে একটু সন্দেহ আছে যে দাদা বি ফার্মরা বেশি পেয়ে গেল, এম ফার্মরা বেশি পেয়ে গেল, আমরা কি চাকরি পাবো, কি আর মার্কস বেশি আছে কম আছে, এরকম করে অনেকের অনেক রকম কনফিউশন তৈরি হচ্ছে। তো আমি সেই জায়গাগুলোকে একটু পয়েন্ট পয়েন্ট করে বলবো এখানে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে আমরা এইবারে নতুন রুলে দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা ক্যান্ডিডেটের থেকে আমাদের যে বি ফার্ম যারা আছে তাদের কিন্তু 5 নম্বর বেশি যাচ্ছে। আর মানে আমাদের ডিপ্লোমার যে মার্কস, কেউ যদি বি ফার্ম করে তারা 5 নম্বর পাচ্ছে, আর এম ফার্ম করলে আর একটু 5 নম্বর বেশি পাচ্ছে, মানে 10 নম্বর বেশি পাচ্ছে। তাহলে এইটাতে অনেকের কোশ্চেন হচ্ছে যে এইটার সুবিধা এবং অসুবিধাগুলো কী কী, এইটা হচ্ছে আমাদের আর কোশ্চেন। তাহলে প্রথমে আমি কিছু সুবিধা বলবো। সুবিধা বলতে দেখো, আমি ওভারঅল ফার্মাসির ক্ষেত্রে সুবিধা বলছি যে যারা ধরো কষ্ট করে বি ফার্ম করছে, যারা কষ্ট করে টাকা ইনভেস্ট করে মাস্টার ডিগ্রি করছিল, যারা এত খেটে পড়েছে, তাদেরও এখানে কিছু সুবিধা হয়েছে। কারণ কি দেখো, 5 নম্বর তারা যে পেলো বা 10 নম্বর তারা যে পেলো, তারা ব্যাচেলার করছে, মাস্টার্স করছে। একটা ডিপ্লোমা ক্যান্ডিডেট নর্মাল 2 বছর পড়ে যা পাচ্ছে ওরাও তাই পাচ্ছে। এই বিষয়টাকে মাথায় রেখে মনে হয় সরকার তাদের জন্য একটু এক্সট্রা ফেসিলিটি দিয়েছে, যাতে করে তারা যে বি ফার্ম করছে, মাস্টার ডিগ্রি করছে, তারা যেন একটু বেশি মার্কস পায়। এতে করে কি হবে, এতে করে অনেকের কিন্তু বি ফার্ম করা বা মাস্টার ডিগ্রি করা একটা ইচ্ছা থাকবে, মানে হায়ার এডুকেশনের প্রতি একটা ন্যাক থাকবে। কিন্তু অনেকে ভাবছে, দূর আমি তো ডিপ্লোমা করে মোটামুটি আমার মার্কস ভালো আছে, আমি চাকরি পেয়ে যাবো, তাহলে আমার বি ফার্ম কেন করতে যাবো, মাস্টার্স কেন করতে যাবো। এতে করে যে হায়ার ডিগ্রির প্রতি মানুষের একটা অনিচ্ছা, সেইটা কিন্তু দূর হচ্ছে একদিকে। এবার মানুষের একটা ইচ্ছা থাকবে যে আমি ব্যাচেলার করতে হবে আমাকে চাকরি পাওয়ার জন্য, আমাকে মাস্টার্স করতে হবে চাকরি পাওয়ার জন্য, ডিপ্লোমা করার পরেও। এইটা একটা দিক। এবার তাহলে অসুবিধে কী হলো? অসুবিধা একটা আমার নেগেটিভ দিক হচ্ছে, দেখো এই যে বি ফার্ম এম ফার্মদের ডিপ্লোমার থেকে 5 নম্বর 10 নম্বর বেশি হয়ে যাচ্ছে, তার মানে এখানে ডিপ্লোমার কোয়ালিফিকেশনটা একটু ছোট হয়ে যাচ্ছে। মানে সেক্ষেত্রে নেগেটিভ একটা ইম্প্যাক্ট, যারা শুধু ডিপ্লোমা করেছে তাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, তারা কিন্তু একটু পিছিয়ে থাকছে। এবার এখন যে উত্তরটা আমি দেবো সেটা হচ্ছে, দাদা তাহলে উপায় কী, কী করে আমরা কোনো একটা ডিপ্লোমা ক্যান্ডিডেট কী করে ব্যাচেলার বা মাস্টার্সের ছেলের থেকে একটু বেশি বা তার ইকুয়াল মার্কস আনতে পারে, তার সমান সমান যে 5 নম্বর বা যে 10 নম্বর আছে, 10-এর মতো হয়তো সম্ভব না, কিন্তু বি ফার্মরা যে 5 নম্বর বেশি পেয়েছে, সেই 5 নম্বরটা কী করে ইকুয়াল আনতে পারবে একটা ডিপ্লোমা ক্যান্ডিডেট? ডিপ্লোমা ক্যান্ডিডেট কি আনতে পারবে? সেটা আমার উত্তরটা দেবো যে দেখো, একটা ডিপ্লোমা ক্যান্ডিডেট যখন 2 বছর কমপ্লিট করছে, আর একটা বি ফার্ম ক্যান্ডিডেট কী করছে না, তারপরেও 2-3 বছর এক্সট্রা তাকে করতে হচ্ছে, তবে সে রেজিস্ট্রেশনটা পাচ্ছে। তো এখন ডিপ্লোমা ক্যান্ডিডেট একটা কাজ করতে পারে, সে যদি তার যে রেজিস্ট্রেশনটা, সে যদি কোনো একটা মেডিসিন শপ থেকে বা কোনো হসপিটাল থেকে যদি সে এক্সপিরিয়েন্সটা কালেক্ট করতে পারে। কারণ কি, বি ফার্ম করতে গেলে এক্সট্রা 2 বছর তাকে এক্সট্রা কমপ্লিট করতে লাগছে, কিন্তু ডিপ্লোমা যেহেতু 2 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, তারা এক্সট্রা কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু দেখাতে পারে। আর 2 বছরের এক্সপিরিয়েন্সে আমি যে দেখতে পেলাম, 24 মাস বা তার বেশি হলে 4 নাম্বার কিন্তু সে পাবে। 12 মাস থেকে 24 মাসের কম হলে 2 নম্বর, 24 মাস থেকে নেক্সট যে স্ল্যাব আছে 4 নম্বর কিন্তু সে দেখাতে পারে। অর্থাৎ কোনো একটা ডিপ্লোমা স্টুডেন্ট কিন্তু এক্সপিরিয়েন্সের দেখানোর মারফতে বি ফার্মের থেকে কিন্তু 4 নম্বর অলরেডি সমান সমান করে দিতে পারে। কিন্তু বি ফার্মের ক্যান্ডিডেট দেখাতে পারবে না, কারণ তারা হচ্ছে এক্সট্রা যে 2 বছর সময় লেগেছে সেটা কিন্তু বি ফার্ম করতে, সেটা কিন্তু ডিপ্লোমাটা সেই সুবিধাটা পেয়ে যাচ্ছে। এক্সপিরিয়েন্সটা দেখিয়ে কিছুটা কিন্তু নাম্বার কাছাকাছি 5 নম্বর যে এক্সট্রা পেয়েছিল সেটার কাছাকাছি ধরতে পারবে। এইটা কিন্তু একটা মানে, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন রেন্টে দিয়েছে বা যারা অলরেডি কোনো জায়গায় কাজ করছে, তারা সেখান থেকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে পারবে, বা তাদের কাজের যে স্ট্যাটাস সার্টিফিকেট সেটা কিন্তু শো করিয়ে এক্সট্রা নাম্বার ফাইদারা কিন্তু পাবে। এটাই কিন্তু ডিপ্লোমা স্টুডেন্টদের ক্ষেত্রে বি ফার্মের মধ্যে একটা এক্সট্রা সুবিধা কিন্তু ডিপ্লোমা পেতে পারে যদি চায়। কিন্তু এবার ঘটনা হচ্ছে যে এই যে মার্কসের জায়গাটা যেটা দেখলাম, আর একটা দিক যে একটা স্ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে, যারা মিনিমাম 55% পাবে তারা 35 পাবে, 75 থেকে 100% কেউ যদি নাম্বার পায় 40 পাবে, এরকম একটা রেঞ্জ তৈরি করে দেওয়া হয়েছে। এই রেঞ্জটায় কি সুবিধা কি অসুবিধা আছে? দেখো, এই রেঞ্জটাতে অসুবিধা হচ্ছে, যারা ধরো একটু খেটে বেশি নাম্বার পেলো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হলো। তারা ভাবলো সেই যারা যে ছেলেটা 75% মার্কস পেলো সেও সেম ক্যাটাগরি,
আর যে ছেলেটা 90% মার্কস পেলে সেও সেম ক্যাটাগরিতে পড়ে গেল। এটা একটা গেল, এটা তো খারাপ দিক, ইম্প্যাক্ট অবশ্যই। কিন্তু অপরদিকে কিছু কিছু প্রাইভেট কলেজ আছে বা কিছু কিছু কলেজ আছে যেগুলোতে কোভিড সিচুয়েশনের সময় প্রচুর নাম্বার দিয়ে দিয়েছে, আর তারা পরীক্ষা দিতে হয়নি, ঘরে বসে বসে কোনো রকমের গাদা নাম্বার পেয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু এদের একটা মানে সুবিধা হলো। কারণ কি দেখো, অনেক পুরনো ক্যান্ডিডেট যারা আছে, যারা হয়তো কোনো দিন মার্কস এরকম বেশি পায়নি বা কিছু কিছু কলেজ হয়তো মার্কস কম দিয়েছে, তারা কিন্তু সুযোগটা পেলো, তারা কম্পিটিশানে আসার কিন্তু সুযোগটা পেলো। কেন কোভিড সিচুয়েশন অনেক একটু বেশি বেশি মার্কস পেয়েছে, তাহলে হিসেব মতো মার্কসের বেসিস যদি ধরতে যায় তাহলে কিন্তু তারাই আগে চাকরি পেয়ে যেত। কিন্তু এক্ষেত্রে কি হলো, একটা ইকুয়ালিটি তৈরি করা হলো, যে যারা পুরনো ক্যান্ডিডেট তাদেরকেও একটা সুযোগ দেওয়া হলো। যে কলেজে মার্কস কম দেয় কিন্তু সেই ছেলের কনসেপ্ট থাকে মাথায়, তারাও কিন্তু কম্পিটিশানে লড়তে পারলো। এই কারণে কিন্তু বেসিক্যালি আমাদের এই সিস্টেমটা করেছে বলে আমার মনে হয়। তাই একটা রেঞ্জ করে দেওয়া হয়েছে যে সবাই সমগোত্র একটা পাবে। তবে যারা সত্যি খেটে পড়াশোনা করেছে, নাম্বার তুলেছে, তাদের ক্ষেত্রে কিছুটা ক্ষতি হলো, এটা অবশ্যই। কিন্তু কিছু কিছু প্রাইভেট কলেজ আছে, কিছু কিছু কলেজ যেখানে নাম্বার ঢেলে দিয়ে দেয়, যেখানে টাকা দিয়ে নাম্বার ঢেলে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে যেত। সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা সমস্যার সম্মুখীন তারা কিন্তু হলো। আচ্ছা, এরপর আমি একটা জিনিসে আসি, যে তাহলে কোনো একটা ডিপ্লোমা ক্যান্ডিডেট বা যদি চাই, আমি বিফার্মদেরকে বলছি না, তাদের একটা এক্সট্রা ফেসিলিটি তো অবশ্যই আছে। তো ডিপ্লোমা ক্যান্ডিডেটকে এই কম্পিটিশনের মধ্যে সবথেকে স্ট্রংলি টিকে থাকতে গেলে কী করণীয়? এইখানে মনে রাখতে হবে দুটো পয়েন্ট। একটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা দেখানো, এটা একটা ম্যান্ডেটরি ইস্যু, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হয়ে দাঁড়াবে। গোটা 4 নম্বর কিন্তু পাওয়া যাবে, কেউ 2 কেউ 4, যে যত পাবে সেটাই লাভ। আর আমি কিন্তু আগে বলে রাখছি, এইবারে পরীক্ষায় 1 নম্বর পয়েন্টে পয়েন্টে কিন্তু কম্পিটিশান হবে। হলো? আচ্ছা, এবার লাস্ট যেটা আমি আসি সেটা হচ্ছে যে কী করণীয়? ইন্টারভিউ। লাস্ট আমাদের টিকে থাকলো ইন্টারভিউ সেকশন। তাহলে ইন্টারভিউ সেকশানে কী হলো? ইন্টারভিউ সেকশানটা কিন্তু খুব ভাইটাল হবে। এমন নয় যে ইন্টারভিউতে অ্যাটেম্প করলাম, পাস পেয়ে গেলাম, ওরকম হবে না। এইখানে যেহেতু কম্পিটিশনের জায়গাটা তৈরি হচ্ছে, ধরো ইন্টারভিউতে 2-4টে কোশ্চেনের ওপর কিন্তু অনেক বেস হবে, এবং ইন্টারভিউ কিন্তু আগের থেকে অনেক স্ট্যান্ডার্ড মানের হবে আমার মনে হয়। আমি কিন্তু প্রেডিকশন করছি। তাই সবাইকে বলবো এখন থেকে কম্পিটিশানে কিন্তু নেমে পড়তে হবে এবং বারবার ইন্টারভিউ দেওয়াটা প্র্যাকটিস করতে হবে। হলো? এবার ধরো দেখা যাচ্ছে কোনো একটা ছেলেকে 5টা কোশ্চেন করলো ইন্টারভিউ, আমি বিফার্ম এমফার্ম যাই করি না কেন, ইন্টারভিউটা কিন্তু হবে ডিপ্লোমা লেভেলে। এবার একটা ডিপ্লোমা স্টুডেন্ট যদি সব দিক থেকে তার কনসেপ্টটা মোটামুটি পড়াশোনা করে যায়, তার কিন্তু খুব একটা অসুবিধা হবে না বিফার্ম বা এমফার্মের ছেলেদের সাথে কম্পিটিশন করতে। কারণ আবার অনেকে বলবে যে বিফার্মরা তো অনেক কিছু জানে, এমফার্মরা তো আমাদের থেকে অনেক কিছু বেশি পড়েছে, তাহলে তারা তো এমনিই পাবে। এমনটা কিন্তু নয়। সিলেবাস যে বেসিসে কোশ্চেনটা করা হবে সেটা কিন্তু ডিপ্লোমা সিলেবাস মোটামুটি বেসিসে করা হবে। বোঝা গেল? এবার অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এমফার্ম করে, বিফার্ম করে, কিন্তু তাদের সাবজেক্টের প্রতি কনসেপ্ট সেরকম নেই, তারা কিন্তু এক্ষেত্রে উত্তীর্ণ হতে পারবে না। তাতে কেউ বিফার্ম করুক, তাতে কেউ এমফার্ম করুক, তাতে কেউ ডিপ্লোমা করুক, আমি বলবো কারোর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কারোরই বিফার্ম হোক বা এমফার্ম হোক বা ডিপ্লোমা হোক, তাদের ইন্টারভিউতে কোনো সমস্যা হবে না। এবার লাস্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরো ইন্টারভিউতে ধরো কেউ 5টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন অ্যান্সার দিল, কেউ 4টে কোশ্চেন অ্যান্সার দিতে বলো, এইগুলো কিন্তু খুব ভ্যারি করবে কিন্তু। কারণ কি 15 নম্বরের মধ্যে 1-2 নম্বর কিন্তু বিশাল ভ্যারি করবে। কেন কি একটা ডিপ্লোমা স্টুডেন্টকে ধরছি, যদি বি ফার্মকে টেক্কা দিতে হয় বা এম ফার্মকে টেক্কা দিতে হয়, তাদেরকে চেষ্টা করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প করা। তার জন্য প্রিপারেশনটা তাকে ঠিকঠাক করে নিতে হবে। যে গেলাম ওই ইন্টারভিউ দিয়ে যা খুশি করে চলে এলাম, ওই জিনিসটা কিন্তু আমার মনে হয় না এইবার থেকে হবে। এরপর থেকে কিন্তু কম্পিটিশন খুব হার্ড হবে, কারণ সেখানে 3টে ক্যাটাগরির লোক কিন্তু ইন্টারভিউ দিতে যাবে, বি ফার্ম, এম ফার্ম এবং কিন্তু আমাদের ডিপ্লোমা। তাই আমাদেরকে ইন্টারভিউর প্রিপারেশান, সাবজেক্টের সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। লাস্ট আবার তো শুনলাম যে 6টা না 7টা ইন্টারভিউ হলো, তখন তো আবার মেকানিজম নিয়েও নাকি কোশ্চেন করেছে। তাই আমি একটা কথা বলবো, তাই ঠান্ডা থাকতে হবে, উত্তেজিত হলে হবে না, ভালো করে প্রিপারেশান নিতে হবে। এবং ইভেন আমার যারা একটু চাইছে যে প্রিপারেশানের ক্ষেত্রে কম আছে, তো আমাদের একটা ইন্টারভিউর পর্ব শুরু হবে, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করবো। কেন কি যারা ফ্রেশার্স, যারা ইন্টারভিউতে ভয় লাগে, যারা একবারও ইন্টারভিউ দাওনি, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, তাদেরকে কিন্তু বারবার একটা ইন্টারভিউ ক্লাস করে অনলাইন ইন্টারভিউ দিয়ে না, সে ভয় ভীতিটা কাটাতে হবে। এবং ইন্টারভিউতে কেমন কোশ্চেন হতে পারে সেই জিনিসগুলো কিন্তু রপ্ত করতে হবে। যেমন আমি আমার যদি অনেকজন হয় বা যদি সবার অনেকের ইচ্ছা হয়, তো আমি কিন্তু একটা ব্যাচ স্টার্ট করব, যেখানে ইন্টারভিউ প্র্যাকটিস করাবো এবং কোন জায়গাগুলো সাবজেক্টগুলো হয়তো অনেকে ভুলে গেছে বিফার্ম পড়তে গিয়ে, ডিপ্লোমার অনেক সিলেবাস পড়া নাই, মনে নাই, তো সেইগুলোকে আমি আরও রিভিশন করব এবং
পর ইন্টারভিউ মক টেস্টের মতো কিন্তু নেবো, যাতে করে ইন্টারভিউ দিতে গেলে ভয়টা না হয় পায়, মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে যায়। আমি সেই রকমভাবেই ইন্টারভিউ নেওয়ার তৈরি করবো, যে কীভাবে একটা অনলাইনে থ্রু কীভাবে নেওয়া যায়, কীভাবে একের পর এক কোশ্চেন করা যায়। তো সেই কোশ্চেনগুলো সবাই নোট ডাউন করবে, সেই কোশ্চেনগুলো একটু বুঝে রাখবে। তো ওইখান থেকে অনেক কিছু কিন্তু তারা সুবিধা সাহায্য পেতে পারে। তাই এখন যেটা মেন উপায় সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে একটু কোন জায়গাগুলো থেকে, এবং ইন্টারভিউ বারবার দিয়ে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু নিজেরা হবে না, আমি অবশ্যই বলবো যে কটা মাসের ব্যাপার, এটা লাইফের ব্যাপার, জীবনের একটা বড়সড় চাকরির ব্যাপার। তো এই ক্ষেত্রে কিন্তু একটা গাইডারের সাহায্য নেওয়া খুব প্রয়োজন। আমি বলছি না আমার কাছে নিতে হবে, কিন্তু আমরা চাইলে কিন্তু আমি ব্যাচ শুরু করতে পারি, এবং আমি গাইডেন্স দিয়ে স্টার্ট করব এবং ভালোভাবে তৈরি করার চেষ্টা করব। তো আর এইখানে কিন্তু নাম্বারের কোনো বিশেষ নেই, তাই এখানে কম্পিটিশানটা কিন্তু জোরালোভাবে হবে, অর্থাৎ ইন্টারভিউটা কিন্তু জোরকম ফ্যাক্ট করবে। কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যে আমাদের যে এইচএসের যে নাম্বার, এইচএসের নাম্বারে কিন্তু কোনো রকম কিছু সিলেক্টিভ কিছু দেওয়া নেই, অর্থাৎ এইচএসে 25 ম্যাক্সিমাম, অর্থাৎ এইচএসে যার মার্কস বেশি আছে সে কিন্তু সেইখানে বিট করতে পারবে। অর্থাৎ ধরো যারা বি ফার্মের স্টুডেন্ট, যারা এম ফার্মের স্টুডেন্ট, তাদের অনেক পুরোনো ক্যান্ডিডেট, তাদের এইচএসে মার্কস কিন্তু কম থাকবে। সেক্ষেত্রে কিন্তু এখনকার যারা পাস আউট করছে তারা কিন্তু এই 25 নম্বর থেকে কিছুটা ফায়দা কিন্তু তুলতে পারে, এবং এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তারা কিন্তু ফায়দা তুলতে পারে। এতে করে কিন্তু দুটো জায়গাতে কিন্তু তারা বি ফার্ম এবং এম ফার্মকে কিছুটা বিট করতে পারে, তারা এগিয়ে যেতে পারে, এবং ইন্টারভিউ যদি ভালো করে দেয় সেক্ষেত্রে কিন্তু তারা সব থেকে কম্পিটিশনের মধ্যে আসতে পারে। তাই আমাদের ব্যাচ কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে, গ্রুপ আছে, গ্রুপে কিন্তু সবাই যোগাযোগ করতে হবে। আজকে এই পর্যন্তই।